নমস্কার। আজকের আলোচনা শুরু করব শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে। প্রত্যেকটি ভিডিওতে আমি এভরি টপিক একদম ডিটেলসে বলার চেষ্টা করছি, যাতে একটা পয়েন্টও বাকি থেকে না যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে এত ডিটেলস ভিডিও ইউটিউব বা অন্য কোথাও আমার চোখে পড়েনি, তাই প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শুনবে। ইচ অ্যান্ড এভরি ভিডিওকে আমি তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। লাইক করলে আমি একটা মোটিভেশন পাবো যে উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওগুলি করা সেটি সফল হচ্ছে। অ্যান্ড প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ পাবো। কমেন্টের মাধ্যমে তোমাদের মনের ভাবগুলি আমি জানতে পারবো। এবারে আসা যাক আমাদের আলোচনার বিষয়। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। চর্যা গানের মতো এ ভাষাও অতি পুরাতন, তবে চর্যার ভাষার মতো ততটা দুর্গেয় নয়, কারণ এটি চর্যা গানের ৩০০ বছর পরে রচিত, বা কিছু পরেও হতে পারে। সে যাই হোক, বাংলা ভাষার ইতিহাস, বিবর্তন ও ভাষা বিজ্ঞানের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা যে অতি বিচিত্র তাতে সন্দেহ নেই। চর্যা গান ও শ্রীকৃষ্ণ কীর্তনকে বাদ দিলে বাংলা সাহিত্যে আর কোনো পুরাতন রচনার সন্ধান পাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ কীর্তনের সমকালে বা কিছু পরে রচিত বিদ্যাপতির পদাবলী, কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় প্রভৃতি পদাবলী ও আখ্যান কাব্যের কোনো প্রাচীন ও প্রামাণিক পুঁথি পাওয়া যায়নি। পুনঃ পুনঃ ব্যবহারের ফলে জনপ্রিয় রচনার পুরাতন লক্ষণ প্রায় অদৃশ্য হয়ে গেছে। কোথাও কোথাও উৎকট আধুনিক শব্দের প্রবেশ ঘটেছে। নানা মতভেদ সত্ত্বেও ঐতিহাসিকগণ মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বাংলায় প্রাপ্ত প্রাচীনতম বাংলা পাণ্ডুলিপি। চর্যার শব্দ যেভাবে শ্রীকৃষ্ণ কীর্তনে পরিবর্তিত আকার গ্রহণ করেছে, তাতে এই কাব্যকে চর্যার চেয়ে ৩ থেকে ৪ শতক বছর পরবর্তী বলে মনে হবে। চর্যার রচনাকাল আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দী। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল ১৫০০ থেকে ১৬০০ শতাব্দী হওয়াই সম্ভব, কারণ চর্যার তুলনায় শ্রীকৃষ্ণ কীর্তনে ভাষার পরবর্তী ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মনে হয় ১৫০০ শতকের গোড়ার দিকে শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্য রচিত হলেও হতে পারে। এ শব্দের মধ্যেই তার ইঙ্গিত আছে। ১৯২৬ সালে প্রকাশিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতাত্ত্বিক প্রামাণিকতা ও প্রাচীনত্বের দাবি প্রতিষ্ঠিত করেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিভিএল নামক বিশাল গ্রন্থের প্রথম খণ্ডে বাংলা ভাষাকে কাল অনুযায়ী ৩ শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমটি হলো সৃজ্যমান যুগ বা প্রাচীন বাংলা ভাষা, যেটি আনুমানিক ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। চর্যাপদের ভাষা এই যুগের অন্তর্ভুক্ত হতে পারে। দ্বিতীয়টি হলো মধ্যযুগের বাংলা ভাষা, যেটি ১২০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই যুগকে আবার ৩টি উপবিভাগে বিভক্ত করা হয়েছে। ১. মধ্যযুগের অন্তর্বর্তীকালীন পর্ব, যেটি ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। ২. মধ্যযুগের আদি পর্ব, যেটি ১৩৫০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। ৩. মধ্যযুগের অন্তঃপর্ব, যেটি ১৫০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। বাংলা ভাষার তৃতীয় যুগ, আধুনিক পর্ব, ১৮০০ শতাব্দীর পর যার আরম্ভ। ডক্টর চট্টোপাধ্যায় চর্যা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব অর্থাৎ ব্যাকরণ আলোচনা করে দেখিয়েছেন বাংলা ভাষার আদি যুগে পূর্বাঞ্চলের ভাষা অপভ্রংশের আঁচল ছেড়ে ক্রমে ক্রমে স্বাতন্ত্র্য অর্জন করছিল। চর্যা গান তার প্রকৃষ্ট প্রমাণ। অবশ্য চর্যার যুগেও লেখার ভাষায় প্রচুর অপভ্রংশের প্রভাব ছিল, কিন্তু চর্যার ৩ থেকে ৪ শতক বছর পরে রচিত শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় বিশেষ পরিবর্তনের চিহ্ন ধরা পড়ল। বাংলা ভাষায় অপভ্রংশের প্রভাব প্রায় লুপ্ত হলেও শ্রীকৃষ্ণ কীর্তনে তখনও পুরাতন ভাষাতাত্ত্বিক চিহ্ন রয়ে গিয়েছিল। তবে একথা স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বাংলা ভাষায় মধ্যযুগের লক্ষণ ফুটে উঠতে লাগলো। এই ভাষাকে ডক্টর চট্টোপাধ্যায় চৈতন্যদেবের পূর্ববর্তী বলতে চান।
ঐতিহাসিক ভাষাবিজ্ঞানীদের মত অনুসরণ করে এবং চর্যার ভাষা বিচার করে এটা অনুমান করা যেতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাকে 1500 শতকের শেষ ভাগে বড়জোর 1600 শতকের গোড়ার দিকে স্থাপন করা যেতে পারে। বাংলার লোকসাহিত্যে বড়াই ও রাধাকৃষ্ণ ঘটিত দানলীলা একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তার অনেক নিদর্শন এ যুগের সাহিত্য ও শিল্পকলায় রয়ে গেছে। তাই 1600 শতাব্দীর মধ্যভাগে সনাতন গোস্বামী বৈষ্ণব তোষণীতে কাব্য শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বর্ণিত দানখণ্ড ও নৌকাখণ্ডের উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের মোটিভ অর্থাৎ উপাদান ও চরিত্র চিত্রণ যেমনই হোক না কেন, এর কাব্যরস যে একেবারে স্বতন্ত্র তা স্বীকার করতে হবে। এ কাব্যে রাধাকৃষ্ণের যে অমার্জিত গ্রাম্য প্রণয়লীলা বর্ণিত হয়েছে তাতে একালের নব্য বাস্তববাদীদের উল্লাসের কারণ থাকলেও যারা বৈষ্ণব সাহিত্য ও ধর্ম সাধনার সঙ্গে জড়িত তারা এ কাব্যকে যথেষ্ট মর্যাদা দিয়ে গ্রহণ করতে সম্মত হবেন না। চৈতন্য প্রভাবের পর রাধাকে জন্ম থেকেই কৃষ্ণময়ী ও মহাভাব স্বরূপিণী রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে প্রথমে কৃষ্ণের পূর্বরাগ বর্ণিত হয়েছে। নৌকাখণ্ডের পূর্বে রাধার মনে কৃষ্ণের প্রতি আদৌ কোনো রাগ অনুরাগ জন্মায়নি। এটি বড়ু চণ্ডীদাসের অভিনব বৈশিষ্ট্য। চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে সংস্কৃত ও প্রাকৃত কাব্যেও রাধাকৃষ্ণ ও কৃষ্ণ গোপী সম্বন্ধে যেটুকু আখ্যানের আভাস পাওয়া যাচ্ছে তাতেও রাধাকে প্রথম থেকে কৃষ্ণানুরাগিনী করে আঁকা হয়েছে। গাথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গল এবং কবীন্দ্র বচন সমুচ্চয়, সদুক্তি কর্ণামৃত, কৃষ্ণ কর্ণামৃত ও গীতগোবিন্দ অথবা পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, যেখানেই কৃষ্ণ রাধা বা কৃষ্ণ গোপীলীলা বর্ণিত হয়েছে সেখানে কৃষ্ণের প্রতি রাধার প্রথমে অপরিচয়জনিত ঔদাসীন্য থাকলেও বড়ুর রাধার মতো বিতৃষ্ণার কোনো প্রসঙ্গ নেই। চৈতন্য যুগে রাধা যখন কৃষ্ণের লাদিনী শক্তিতে পরিণত হলেন তখন থেকে এই বৈশিষ্ট্যটি বাংলার বৈষ্ণব শাখায় স্থায়ী আসন লাভ করল। রাধা চরিত্রের এই অভিনবত্বের দ্বারা শ্রীকৃষ্ণ কীর্তন যে অনেক পূর্ববর্তী কালের রচনা তাতে আর কোনো সংশয় থাকে না। চৈতন্য জীবনী কাব্য ও পদশাখায় উল্লেখিত হয়েছে যে মহাপ্রভু জয়দেবাদির গান এবং বিল্বমঙ্গল রায় রামানন্দের নাটক থেকে দিব্যানুভূতির স্পর্শ পেতেন। 1580 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে অথবা কিছু পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত রচিত হয়। তারও প্রায় 50 বছর পূর্বে চণ্ডীদাসের কাব্য জনপ্রিয় হয়েছিল বলে মনে করা হয়। কৃষ্ণদাস কবিরাজ রঘুনাথ গোস্বামীর কাছ থেকে চৈতন্য জীবনীর উপকরণ পেয়েছিলেন। কৃষ্ণদাসের উল্লেখ অনুসারে চৈতন্যদেব চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী দিবারাত্র আস্বাদন করতেন, কিন্তু এ কোন চণ্ডীদাস এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সংশয় আছে। আজকের আলোচনা এতটাই থাক। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য পরিচয় নিয়ে। এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।